আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ফের ভারতের এক ট্রলারকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার আটক করলো সমুদ্রে। শেষ 15 দিনে 3 নম্বর ট্রলার, যা বাংলাদেশের যে নৌবাহিনী আছে তারা কিন্তু আটক করলেন। এবং মৎস্যজীবীদের সংখ্যা যারা এখন বাংলাদেশের হেফাজতে আছে তার সংখ্যাটা হলো 48। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে মোহাম্মদ ইউনূস চাইছেনটা কি, কিসের জন্য তিনি ভারতকে এই রকম যুদ্ধের মেসেজ পাঠাতে চাইছেন। আপনারা জানেন ঠিক এক সপ্তাহ আগে এইরকম একটি ঘটনায় ভারত সরকার কিন্তু স্টেটমেন্ট জারি করেছিল এবং বলেছিল যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা আমাদের ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা তৈরি করছি। জেনেভা কনভেনশনের পরিষ্কার রুল, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশের সরকারকে এই ভারতের মৎস্যজীবীদের ফিরিয়ে দিতে হবে। মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু জানেন শুধুমাত্র ভারতবর্ষের সঙ্গে তিনি যুদ্ধ করতে চাইছেন এবং সেই আবেগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নির্বাচনটিকে উতরে দিতে চাইছেন বলে আজকে ফের একই রকম ঘটনার রেপ্লিকা আমরা বঙ্গোপসাগরে দেখতে পেলাম। ঘটনাটা কি ঘটেছে দেখুন। ফের একটি ট্রলার, স্বাভাবিকভাবে মৎস্যজীবীরা আজকে কাকদ্বীপে গেছিলেন মাছ ধরতে। সে সময় ভারতীয় মৎস্যজীবীরা বলছিলেন যে তাদের ইঞ্জিন নাকি বিকল হয়ে যায়, অর্থাৎ ট্রলারটি কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যায়। কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর দাবি ট্রলারটি নাকি বাংলাদেশের সীমানায় ঢুকে গেছিল, অর্থাৎ পরিষ্কার বানানো গল্প কথা। এবং শুধুমাত্র এই অজুহাতে তারা আজকে ফের ভারতের মৎস্যজীবীদের কিন্তু আটক করে এবং মঙ্গলা পোর্টের কাছে একটি জায়গায় নিয়ে গিয়ে আটক করে রাখে। ভারত সরকার অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, অন্তত যতক্ষণ যখন এই ভিডিও বানাচ্ছি এরকম কোনো স্টেটমেন্ট আসেনি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভারত কিন্তু অচিরেই মুখ খুলবে এবং মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে ভারতের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিচ্ছে তার পাল্টাটা কিন্তু দেওয়া কার্যত সময়ের অপেক্ষা। যুদ্ধ চাইছেন নাকি মোহাম্মদ ইউনূস, কেন বিশেষজ্ঞরা এই প্রশ্ন তুলছেন? দেখুন, বাংলাদেশে ভোট হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভোট হবে। মোহাম্মদ ইউনূস সরকারকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে এমন কিছু হাটকে করতে হবে যাতে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যত জনমত তৈরি হয়েছে সেই জনমতগুলি 180 ডিগ্রি ঘুরে যায়। মানে তাকে ভারত বিরোধিতাটাকে ফের একবার জোরালো করতে হবে এবং ভারতের পিছনে মানে সুড়সুড়ি টাইপের দেওয়ার মতো একটা ঘটনা কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে করা হবে, তা আপনারা লিখে নিন। অর্থাৎ আগামী 6 মাস কিন্তু তারা ভারত বিরোধিতার মাত্রা বাড়াবে শুধুমাত্র তাদের নির্বাচনী বৈতরণী উতরে যাওয়ার জন্য। পাশাপাশি আজকে বাংলাদেশের সামগ্রিকভাবে সাংবাদিকদের অবস্থা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। আমি জানি না যারা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক স্তরে রিপোর্ট পেশ করেন তারা বাংলাদেশের এই ঘটনাগুলো সামনে আনেন না কেন। কিছুদিন আগেও আন্তর্জাতিক এক সংস্থা মানে আমেরিকার মানবাধিকার সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে বলেছিলেন যে ভারতবর্ষে যে বিজেপি সরকার আছে তাদের জন্য নাকি মুসলমানরা আজকে মানে ভারত ছেড়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য করা হচ্ছে তাদেরকে। এমনকি তারা সীমান্ত হত্যা, পুশিন, পুশব্যাক বিভিন্ন কিছু নিয়ে ভারতের নামে দুর্নাম করেছিলেন। ভারত পাল্টা দিয়েছে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো সেই মানবাধিকার সংস্থার রিপোর্ট আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশের বড় বড় তাবড় সংবাদপত্র প্রচার করেছিলেন। বিবিসি, ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, এমন কোনো সংবাদপত্র নেই ভারতের বিপক্ষে সেই রিপোর্ট তারা প্রকাশ করেননি। এরকম হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশকে নিয়ে একটি রিপোর্ট এবার সামনে এলো। দেখুন, বাংলাদেশের যে রিপোর্ট এখন আমি আপনাদের শোনাবো তাতে একটা জিনিস পরিষ্কার। আমি বারবার একটা প্রশ্ন করি যে বাংলাদেশের মিডিয়া কেন বাংলাদেশের সম্পর্কে আসল তথ্যটাকে তুলে ধরে না? কেন মিডিয়ায় শুধুমাত্র ভারত বিরোধিতাকে প্রশ্রয় দেওয়া হয়? বাংলাদেশের মিডিয়া চালাবেন প্রতিদিন শুধুমাত্র ভারত বিরোধিতা। আজকে ভারত বিরোধিতা ওরা করে বলে আমাদের তথ্যগুলোকে সামনে রেখে সেই বিরোধিতার জায়গাগুলোকে খণ্ডন করতে হয়। কিন্তু আজকে যে তথ্য আমি আপনাদের শোনাবো তা কিন্তু নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো। এবং এই রিপোর্ট যদি 80% সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে যে রাষ্ট্রসংঘের মতো একটি অফিস ঢাকাতে খোলার পরও কিভাবে বাংলাদেশের সাংবাদিকদের এই রকম হেনস্থা বা অপদস্থ করতে
হতে হচ্ছে। এই রিপোর্টে বলা হয়েছে মোহাম্মদ ইউনূসের এই যে শেষ 10টা মাস, তাতে সাংবাদিকদের উপর অত্যাচারের যে সংখ্যা তা 230% বেড়েছে। এই রিপোর্ট প্রকাশ করেছে রাইট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ, যারা বিভিন্ন দেশের সামাজিক পরিস্থিতি নিয়ে অ্যানালাইসিস করে এবং অরিজিনাল তথ্যগুলোকে সামনে তুলে ধরে। সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাংবাদিকের অবস্থা অত্যন্ত খারাপ। আমার কাছে প্রতিদিন বাংলাদেশের বহু সাংবাদিক, বহু সেনাবাহিনীর কর্তারা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ করেন, শুধুমাত্র তারা মোহাম্মদ ইউনূস সরকারের যে ব্যর্থতা, যে দৈন্য দশা, যে তথ্য, সমস্ত কিছু আমাকে তারা শেয়ার করেন। আজকে সেই সমস্ত কিছুই রিপোর্ট আকারে বেরিয়েছে এবং আমি অন্তত নিশ্চিত হয়ে গেলাম যে এতদিন যেভাবে সাংবাদিকদের অবস্থা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বাংলাদেশে হচ্ছিল তার 100%ই সত্যি। দেখুন, এই রিপোর্টে বলা হচ্ছে 2024 আগস্ট থেকে জুলাই 2025 এই যে সময়কাল, অর্থাৎ 11 মাসে বাংলাদেশের 878 জন সাংবাদিককে রীতিমতো হেনস্থা করা হয়েছে এবং আক্রমণের শিকার হয়েছে 878 জন সাংবাদিক। পরবর্তীকালে সেই রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনার যে সময়কালটা ছিল সেখানে 107 জন সাংবাদিক বিভিন্ন হেনস্থার ঘটনার শিকার হয়েছিলেন, কিন্তু শেষ 11 মাসে সংখ্যাটা 230% বেড়ে যায়। পাশাপাশি এখানে বলা হয়েছে সাংবাদিকদের নামে ক্রিমিনাল কেস শতাংশের হিসাবে কত বেড়েছে জানেন? আপনারা ভাবতে পারবেন না, 558% বেড়ে গেছে সাংবাদিকদের উপর ক্রিমিনাল কেস দেওয়া। অর্থাৎ যদি আপনি মনের মতো সাংবাদিক না হন, যদি আপনি মোহাম্মদ ইউনূসের সরকারের নামে দুর্নাম করেন, আসল ঘটনাগুলোকে তুলে ধরেন এবং ভারত বিরোধিতা না করেন, তাহলে আপনার নামে ক্রিমিনাল কেস দেওয়া হয়েছে শেষ 11 মাসে। সংখ্যাটা হলো 195টি। শেখ হাসিনার সময় তুলনা যদি করেন তাহলে শেখ হাসিনার সময় 35টি এরকম ঘটনার নিদর্শন আমরা পেয়েছিলাম। অর্থাৎ শতাংশের হিসাবে 558% বেড়েছে মোহাম্মদ ইউনূসের এই সময়কালে। পাশাপাশি আপনারা যদি দেখবেন 167 জন সাংবাদিককে সরাসরি বিভিন্নভাবে সরকার গ্রেফতার করেছে। অর্থাৎ বাংলাদেশের জেলে এই মুহূর্তে আছে 167 জন সাংবাদিক। এবার কেন এরা এত ভারত বিরোধিতা প্রচার করে দেখতে পাচ্ছেন? কারণ কিন্তু এই যে তথ্য, এই তথ্যকে খণ্ডন করার ক্ষমতা বর্তমানে বাংলাদেশ সরকারের নেই। পাশাপাশি আমাদের যেমন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ঠিক সেরকম বাংলাদেশের একটি সংস্থা আছে যার নাম বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সেই ইউনিটের পক্ষ থেকে 107 জন সাংবাদিককে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ যার বিপক্ষে আপনি ক্রিমিনাল কেস খুঁজে পাচ্ছেন না, দেওয়ার মতো কিছু নেই আপনার কাছে, যাকে জেলে ঢোকাতে পারছেন না, যে আপনার বিরোধিতা করছে অথচ থামাতে পারছেন না, এই রকম 107 জন সাংবাদিককে ইন্টেলিজেন্স দপ্তরের নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ চমকানোর চেষ্টা করা হয়েছে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। মোহাম্মদ ইউনূস কত বড় নাটকবাজ, আমি বারবার এই কথাটা ভাবি। কারণ মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা এসেছিলেন, বারবার খালি স্বাধীন বাংলাদেশ, সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, এ এক নতুন বাংলাদেশ, ছাত্রদের নিয়ে গড়া বাংলাদেশ, স্বৈরাচারী সরকারের পতনের পর আমাদের এই বাংলাদেশের সকলের সমান অধিকার, এই যে কথাবার্তাগুলো বলেছিলেন, আজকে 11 মাস পর মোহাম্মদ ইউনূস কি নিজেকে প্রশ্ন করেন যে উনি বাংলাদেশটাকে ঠিক কোথায় নিয়ে পৌঁছে গেলেন? আমি জানি না। পাশাপাশি সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা শেষ 11 মাসে ঘটেছে 431টি। ভাবতে পারছেন? আমি সত্যি ভাবতে পারছি না, 21 শতকের একটা দেশের রিপোর্ট পড়ছি, যে রিপোর্টগুলো কেন ভারত বিরোধিতাকে এরা গুরুত্ব দেয় তার কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ, এবং সেটাই কিন্তু প্রতিষ্ঠা করে। কিছু সাংবাদিকদের নামও এখানে বলা হয়েছে, যার মধ্যে একজন হলেন খান্দেকার শাহ আলম। এই খান্দেকার শাহ আলমকে কিন্তু মার্ডার করা হয় বাংলাদেশে, সাংবাদিক খান্দেকার শাহ আলম। এমনকি এই যে ঘটনার কথা বললাম সেটা হয়েছিল জুন মাসে 2025 সালে। ইনি কিন্তু ডেলি মাতৃজগতের সাংবাদিক ছিলেন। 27শে জুলাই বড় 2 সংবাদপত্রের এডিটরকে কিন্তু অ্যারেস্ট করার জন্য নোটিশ দেওয়া হয়। একজনের নাম বাংলাদেশ প্রতিদিনের এডিটর, অন্যজন হলেন বাংলা ইনসাইডের এডিটর, যাদের বিপক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা রুজু করা হয় এবং তাদেরকে থানায় রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে সাংবাদিক হত্যা তো হচ্ছেই, উল্টে সাংবাদিকদের কিন্তু ধমকে চমকে
থানায় অবধি ডেকে নিয়ে আসা হচ্ছে। আমি জানি না বাংলাদেশ এখন কোন শতকে পড়ে আছে, কিন্তু এই ঘটনাগুলো কি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা দেখতে পান? এই ঘটনাগুলো কি রাষ্ট্রসংঘ দেখতে পান? যারা মণিপুর নিয়ে বড় বড় স্টেটমেন্ট দেন, যারা কাশ্মীরে 370 ধারাকে নিয়ে বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলেন, যারা প্রতিনিয়ত কাশ্মীরকে নিয়ে রাষ্ট্রসংঘ উত্তাল করে রাখতে সাহায্য করে বিভিন্ন দেশকে, তারা কি অরিজিনাল এই যে আক্রমণের ঘটনা এবং এই যে সামাজিক দৈন্যদশাগুলো দক্ষিণ এশিয়ার বুকে ক্রমশ হতে শুরু করেছে, একটা দেশ চোখের সামনে সিরিয়ার মতো নরকে পরিণত হচ্ছে, সে বিষয়ে কি একটা স্টেটমেন্ট রাষ্ট্রসংঘ, জাতিসংঘ, আমেরিকা কিংবা পশ্চিমা শক্তির কোনো দেশের থেকে আসে না। কিন্তু জানি না এবার ভারত কি করবে এই স্টেটমেন্টের পর। পাশাপাশি ভারতের ট্রলার আটকে রেখে মোহাম্মদ ইউনূস কিন্তু ফের ভুল করলেন। ভারত পাল্টা কি করে দেখার জন্য আন্তর্জাতিক স্তর কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে। বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যেতে শুরু করেছে। নেগলেক্ট করতে 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 এই মোহাম্মদ ইউনূস কিন্তু সীমাহীন এক ঔদ্ধত্যে বিচরণ করতে শুরু করেছেন, যা অত্যন্ত ভয়ানক প্রবণতা। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।